মন্ত্রী মনোজ তিওয়ারি আর পুর প্রশাসকের দ্বন্দ্বে 5 দিন চলার পরই বন্ধ হয়ে যায় হাওড়া কার্নিভাল। সমস্যা মিটিয়ে অবিলম্বে কার্নিভাল চালুর নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও প্রকাশ্যে দুপক্ষের হাতাহাতি। অন্যদিকে তৃণমূলকে লাগাতার বিরোধীদের চোর আক্রমণের আজ জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দলের নিয়ন্ত্রণ যে তার হাতেই থাকছে সেটাও আজ স্পষ্ট করলেন। আগামী 1 ঘন্টা আলোচনা থাকছে, দেখুন। মুখ্যমন্ত্রী কড়া বার্তা ইশার, অর্থাৎ হাওড়া কার্নিভাল নিয়ে যে দ্বন্দ্ব, তারপর মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন, কিন্তু সেই কড়া বার্তার পরও কাজ হলো না। হাওড়ায় কার্নিভাল ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব একেবারে তুঙ্গে। মন্ত্রী অরূপ বিশ্বাস যেতে তার সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ল দুপক্ষের অনুগামীরা। তৃণমূলের দ্বন্দ্বেও উঠল চোর চোর স্লোগান। যখনই বিশৃঙ্খলা হচ্ছে তখন কোন এক পক্ষের তরফ থেকে চোর চোর স্লোগান তোলা হয়। তৃণমূলের টাকার ভাগাভাগি নিয়ে মারামারি হয়েছে, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এর পাশাপাশি অবশ্যই আরও যে বিষয়ের দিকে আমাদের আগামী 1 ঘন্টায় আলোচনা থাকছে, দেখাবো। দুর্নীতি নিয়ে তৃণমূলকে লাগাতার চোর বলে বিগত কয়েক মাস ধরে নিশানা করে চলেছে বিরোধীরা। আর এবার উত্তর 24 পরগনা থেকে জবাব দিলেন মমতা। চাকলা সভা থেকে পাল্টা বললেন তৃণমূল নেত্রী। তিনি বললেন, কি বললেন? বললেন যে বিজেপি সব থেকে বড় চোর। পাল্টা আক্রমণ করে বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি কোর কমিটি গঠন করে দিয়েছেন। সেখান থেকে তিনি বুঝিয়ে দিয়েছেন তার হাতেই ক্ষমতা থাকছে। শ্যাম অর্জুন দ্বন্দ্বের মধ্যে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। গত কয়েক সপ্তাহ আপনারা জানেন যে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের মধ্যে প্রবল দ্বন্দ্ব চলছে। উত্তর 24 পরগনা সামলাতে এবার কোর কমিটি গড়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কোর কমিটি যে রিপোর্ট দেবে সেই রিপোর্টটা একেবারে তৃণমূল নেত্রী তিনি নিজেই নেবেন। মানে তিনি বুঝিয়ে দিলেন যে গোটা রাষ্ট্র, গোটা নিয়ন্ত্রণ দলের এখনো তার হাতেই রয়েছে। কিন্তু শুরুতে আপনাদের যেরকম বললাম যে হাওড়ায় কার্নিভালকে কেন্দ্র করে একেবারে তুলকালাম পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মন্ত্রী অরূপ বিশ্বাস গেলেন দুধে সমস্যা মেটাতে, কিন্তু তারপরেও পরিস্থিতি যে কেসে, দেখুন। গত 22 তারিখ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম হাওড়া কার্নিভালের সূচনা করেছিলেন, কিন্তু 5 দিন চলার পরই গতকাল রাতে বন্ধ হয়ে যায়। এরপর আজ যান সেখানে মন্ত্রী অরূপ বিশ্বাস। তারপরই আমি তো ওইখানে দাঁড়িয়ে আছি। কি নিয়ে বিক্ষোভ? কি নিয়ে ওদের কেন দাঁড়াবেন না? আমরা কালে না, আমরা পার্টি করি, আমরা ব্লক প্রেসিডেন্টকে যেতে দেওয়া হচ্ছে না। কমিটি করেছে সুজয় চক্রবর্তী খালি কন্ট্রাক্টর নিয়ে, আমরা কেউ জানি না। কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি এই মুহূর্তে মনোজ তিওয়ারির অনুগামীরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং হাতাহাতির পর্যায়ে শুরু হয়ে গেছে এই মুহূর্তে। অরূপ বিশ্বাস তিনি সামাল দেওয়ার চেষ্টা করছেন, উপস্থিত পুলিশ কর্মীরা সামাল দেওয়ার চেষ্টা করছেন। এখানে কিন্তু এখন বিশৃঙ্খল পরিস্থিতি এই মুহূর্তে মনোজ তিওয়ারির অনুগামীরা তারা শিবপুর কেন্দ্রে বিধায়কের গায়ে হাত দেওয়া হচ্ছে। আমি দেখতে পাচ্ছি অরূপ বিশ্বাস তিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং বাইরের দিকে ছবিটা দেখলেই বুঝতে পারছো এখানে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। পুলিশ কর্মীরা সামাল দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ দুটো গোষ্ঠীর মধ্যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি এখানে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। আমরা দেখতে পাচ্ছি আপনারা অনুগামীরা মনোজ তিওয়ারি জিন্দাবাদ। অর্থাৎ যে কার্নিভাল, সেই কার্নিভাল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন। তারপরে দেখতে পাচ্ছি একেবারে এখানে কিন্তু দুপক্ষের মধ্যে বাদানুবাদ সেটা কিন্তু রয়েছে। পুলিশ কর্মীরা কোনো রকমের সামাল দেওয়ার চেষ্টা করছেন এই জায়গায়। কোনো রকমের অরূপ বিশ্বাস যখন গাড়ি থেকে নামার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারম্যান অনুগামীদের সঙ্গে মনোজ তিওয়ারির অনুগামীদের একেবারে বাদানুবাদ শুরু হয়ে যায়, হাতাহাতির পর্যায়ে শুরু হয়ে যায়। হাওড়া পুরসভার চেয়ারম্যান তিনি এখানে ছিলেন এবং এখানে দেখাবো যে আমি আমার সহকর্মী দেখাতে বলবো যে গার্ডরেলগুলো দেওয়া হয়েছিল সেই সব নিচে এই মুহূর্তে পড়ে রয়েছে এবং অরূপ বিশ্বাস তিনি নামেন, তিনি বিক্ষোভকারীদেরকে সরানোর চেষ্টা করেন এবং যে কার্নিভাল গিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল এবং তারপরে মনোজ তিওয়ারি, অরূপ বিশ্বাস সকলে মিলে কিন্তু এই মুহূর্তে বৈঠকে বসার চেষ্টা করছেন। যদিও সেই বৈঠককে একদিকে যখন ঘরের মধ্যে শুরু হবে তার আগে কিন্তু একেবারে হাওড়া ময়দানে যে কার্নিভাল, সেই কার্নিভাল গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয় দু দলের মধ্যে। মনোজ তিওয়ারি যারা অনুগামীরা ছিল তারা বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে হাওড়া পুরসভার যিনি প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান তাদের অনুগামীদের সঙ্গে একেবারে বাদানুবাদ হাতাহাতির পর্যায়ে শুরু হয়ে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় এবং হাওড়া যে ক্রিসমাস কার্নিভাল, যে কার্নিভাল গতকালকে তুমি দেখেছো বন্ধ করে দেওয়া হয় এবং তারপর আজকে মুখ্যমন্ত্রী তিনি কড়া বার্তা দেন। দেখতে পাচ্ছ যে রেলিংগুলো পড়ে গিয়েছিল সেগুলো তোলার চেষ্টা করছেন এবং সুজয় চক্রবর্তী যিনি প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান তাকে ঘিরে বিক্ষোভ। আচ্ছা আপনারা
যদি হাত দেয় আমাদের অভিযোগ গায়ে হাত দেবে কেন? সুজয় চক্রবর্তী আপনারা কালের সঙ্গে আমরা মনস্তারিতে সুজয় চক্রবর্তী অভিযোগ কি জন্য আমাদের দাদার গায়ে হাতটা দেওয়া হলো? গায়ে হাত দিল কার? পাবলিকের কিসের জন্য হাত দিল? সুজয় চক্রবর্তীর বিরুদ্ধে অর্থাৎ দেখতে পাচ্ছ সুজয় চক্রবর্তীর অর্থাৎ যিনি প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান তার বিরুদ্ধে মনোজ তিওয়ারি যারা অনুগামীরা তারা কিন্তু একবারে বিক্ষোভ দেখাচ্ছে। দুপক্ষর যে বাদানুবাদে আমরা দেখতে পেলাম যেটা হচ্ছে এই যে গেট, যে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে হাওড়া ক্রিসমাস কার্নিভালের যে গেট, সেই গেটের কাছে যখন মন্ত্রী অরূপ বিশ্বাস এসে পৌঁছান তখনই কিন্তু একেবারে রণক্ষেত্রে চেয়ার নেয়, হাতাহাতিতে জড়িয়ে পড়েন। আমরা দেখি মনোজ তিওয়ারি এবং সুজয় চক্রবর্তীর মধ্যে কার্যত ধাক্কাধাক্কি লেগে যায়। অরূপ বিশ্বাস তিনি এখানে এসে তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অরূপ বিশ্বাস যারা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন তারা একেবারে নাস্তানাবুদ হয়। কোনো রকমের যে ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয় সেখান থেকে মন্ত্রী অরূপ বিশ্বাসকে কোনো রকমের সেখান থেকে তারা সরিয়ে নিয়ে যান। বিশাল বাহিনী র্যাপিড ফোর্স মজুদ রয়েছে, অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীকন্দল একেবারে প্রকাশ্যে চলে এলো একটা ক্রিসমাস কার্নিভালকে কেন্দ্র করে। এবং এই ক্রিসমাস কার্নিভালকে আমি দেখতে পাচ্ছি আবারও কিন্তু এখানে পরিস্থিতি উত্তপ্ত, আবারও হাতাহাতি হচ্ছে এই মুহূর্তে, হাতাহাতি লেগে গেছে এই মুহূর্তে হাতাহাতি, এবং যে মঞ্চ সেই মঞ্চের সামনে হাতাহাতি মারপিট হচ্ছে এই মুহূর্তে। পুলিশ সামলানোর চেষ্টা করছেন কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, কোনো রকমে পুলিশ কাউকে ধাক্কা দিচ্ছে, দিয়ে বার করার চেষ্টা করছেন। হাতাহাতি লেগে গেছে এই মুহূর্তে, একে অপরের ওপরে চড়াও হচ্ছেন। কার্নিভালকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে এই মুহূর্তে হাওড়া ডুমুর জোলা, যেখানে মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত রয়েছে। কোনো রকমে পুলিশ কর্মীরা তাদেরকে বাইরে বার করার চেষ্টা করছেন। হাওড়ার পুলিশ কমিশনার তিনি এখানে এসে পৌঁছেছেন এবং আবার বলবো বাইরের দিকে, আমার সহকর্মী দিব্যেন্দুকে বল বাইরের দিকে দেখাতে, সেখানে কিন্তু আবার রণক্ষেত্রের চেহারা নিয়েছে এই মুহূর্তে। বুঝতে পারছো কি পরিস্থিতি এই মুহূর্তে, যেখানে একটা বৈঠক করে সমাধান সূত্র বের করার কথা ছিল সেই সমাধান তো দূরস্থ, কার্যত কিন্তু সেইটাকে কেন্দ্র করে আবারও গতকালকে যে চিত্র দেখেছি তার থেকেও কিন্তু খারাপ চিত্র উঠে আসছে। এখানে একেবারে মন্ত্রী অরূপ বিশ্বাস যেখানে উপস্থিত, পাশাপাশি মন্ত্রী মনোজ তিওয়ারির অনুগামী, এছাড়া হাওড়া প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সহ অন্যান্যরা ছিলেন। দুপক্ষের অনুগামীদের মধ্যে একেবারে কিন্তু বাদানুবাদ হাতাহাতির পর্যায়ে সেখানে পৌঁছে গেল। আপনারা দেখলেন যে একটা ক্রিসমাস কার্নিভালকে কেন্দ্র করে কি অবস্থা হলো হাওড়ার এই কার্নিভালে। আমি রিজুকে দিয়ে আলোচনা শুরু করবো। রিজু, তৃণমূল কংগ্রেস নানা সময় বলেছে যে দলে কোনো গোষ্ঠীকন্দল নেই, গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তাহলে এই ছবিটা কি বলছে? এই ছবিটা তো অন্য কথা বলছে। মুখ্যমন্ত্রীর দূত হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস যাচ্ছেন, তাকে মানা হচ্ছে না, তার সামনে হাতাহাতি হচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশকে মানা হচ্ছে না, গোষ্ঠীকন্দল একেবারে প্রকাশ্যে। রিজু দেখুন, আজ এখন ছকবাঙা 6টার প্রতিবেদনে যে খবরটা আপনি দেখালেন, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, খবরটা বাসি হয়ে গেছে। কারণ যে এই প্রতিবেদনটা বিকেল 3:30 4টের সময় ঝামেলা মিটে গেছে, কার্নিভাল শুরু হয়ে গেছে। ঝামেলা মিটে গেছে নিশ্চয়ই আলোচনা অবশ্যই বলে আপনি বলার জন্য এসেছেন। ঝামেলা মিটে গেছে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু এই জিনিসটা কেন ঘটবে? গত 24 ঘন্টা ধরে রাজ্যবাসী কি দেখলো? একটা পার্কিং ফিকে কেন্দ্র করে মন্ত্রীর সামনে হাতাহাতি, দুই গোষ্ঠী একে অপরের মধ্যে হাতাহাতি জড়িয়ে পড়ছে, মুখ্যমন্ত্রী অর্ডার করছেন, সেই অর্ডার মানা হচ্ছে না। আসবো প্লিজ, আসবো। রিজু, সোমেনদা, আপনার বাড়িতে আপনার বাবা মার সাথে কোনোদিন মতবিরোধ হয়নি? আপনার ভাইয়ের সাথে বোনের সাথে মতবিরোধ হয়নি? না না, তো আমি আমাকে বলতে দিন, প্লিজ। মতবিরোধ হলে মারামারি করে না কেউ। আরে আমাকে বলতে রিজু, মতবিরোধ হলে কেউ মারামারি করে না। আপনি হয় আপনি বলে নিন, জনগণের প্রতিনিধি এরা। আমি বলবেন তো? না না, আপনার কথার সূত্রে আমাকে তো পয়েন্ট তুলতেই হবে। জনগণের প্রতিনিধি এরা। আরে আমি যদি এখন বলি আমাদের বাবা মা জনগণের প্রতিনিধি নয়, এক সেকেন্ড, আমি যদি আমাদের বাবা মা জনগণের প্রতিনিধি নয়, এই দুজন প্রতিনিধি নিজেদের মধ্যে মারামারি করছে। আমি যদি কোনো মারামারি হয়নি, আমি আপনার চ্যানেলকে প্রশ্ন করছি, আপনারা এতটা ছবিতে ধরা পড়েছে। এক সেকেন্ড, আপনাদের চ্যানেলকে আমি চ্যালেঞ্জ করছি। আপনাদের চ্যানেলই দেখিয়েছিল কিছুক্ষণ আগে যে আপনারা এই মারামারি প্রতিবেদন দেখাচ্ছেন। অরূপ বিশ্বাস দুজনকে পাশে বসিয়ে যে প্রেস কনফারেন্স করেছে, তাতে অরূপ বিশ্বাস আপনারাই দেখিয়েছেন, কি কথা বলেছে সেটা আবার দেখেন না।
না না অবশ্যই দেখাচ্ছি তো সেটা এখন তো দেখাননি। শুনুন এখন তো এই বিষয়টা স্পেসিফিক আলোচনা আসল ব্যাপারটা না বারবার করে দেখালে ঘটনা গুরুত্ব পাবে না। আপনাদের রোমাঞ্চ একটা বারবার করে দেখালে তৈরি করতে হবে। না একদম না না আপনি ডিবেট করবেন না। বারবার করে বিষয়টা দেখালে আলোচনা মিটে গেছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে ঘটনার গুরুত্ব কিন্তু কমে যায় না। অবশ্যই কমে যায়। ঝামেলা মিটে গেছে, আপনারা যে ঝামেলা মিটে গেছে সেটাকে জিইয়ে রাখতে চাইছেন আপনার টিআরপির জন্য। আপনি পয়েন্টে আসুন, আপনি ডিবেট করছেন, রিজু আপনি ডিবেট করছেন যে মুখ্যমন্ত্রী অর্ডারের পর কেন সমস্যা মিটলো না বলুন। মিটে গেছে সমস্যা, যে ঝামেলা মিটে গেছে, যে কার্নিভাল শুরু হয়ে গেছে, আপনারা সেই পুরনো বাসি ঝামেলাটাকে জিইয়ে রাখতে চাইছেন আপনার শহীদ টিআরপির জন্য। সেটা তো আমার তৃণমূল কংগ্রেসের না, বাসি ঝামেলা নিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে। ঝামেলাটা এমন জায়গায় গেছিল মুখ্যমন্ত্রী বলতে একটা পরিবার যেখানে দুজন মুখ্যমন্ত্রী বলেছেন যে এগুলো করা ঠিক নয়, আমি কোনোভাবে সমর্থন করি না। আরে যে পরিবারের প্রধান সে শাসন করবে না? আপনারা কি বলতে চাইছেন? উল্টো দিকে দর্শক দেখছে। আজকে দুজন জনপ্রতিনিধির মধ্যে একটা মতবিরোধ হয়েছিল পার্কিং ফিকে নিয়ে। মুখ্যমন্ত্রী যে পরিবারের প্রধান বড় দাদা হিসেবে অরূপ বিশ্বাসকে পাঠিয়েছে, তিনি গেছেন, বৈঠক করেছেন, ঝামেলা মিটে গেছে, পার্কিং ফি উঠে গেছে, কার্নিভাল শুরু হয়ে গেছে। আবার দলটার নাম তৃণমূল, দুজন নেতা মিলে ভাগবটরা নিয়ে লড়াই করেছে, পরিষ্কার কথা। পার্কিং ফি কে পাবে না পাবে তাই নিয়ে লড়াই হচ্ছে, তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আর মরছে তৃণমূল, মারছে তৃণমূল, এ তো তৃণমূলের লোকেরাই বলে। তো তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই তো তৃণমূলের সরকারটা যাওয়ার দরকার, কারণ না হলে পরে তৃণমূলকেই তৃণমূলের হাত থেকে বাঁচানো যাবে না। পঞ্চায়েত বলুন, পার্লামেন্ট বলুন, সমস্ত জায়গা থেকে আমরা দেখছি। তবে প্রশ্ন একটাই, যে এই সরকারের কার্নিভাল করার মতন পয়সা আছে, কিন্তু এই সরকারের ডিএ দেওয়ার মতন পয়সা নেই, চাকরি দেওয়ার মতন জায়গা নেই, এই সরকার মিড ডে মিলের সঠিক খাবার দেওয়ার জায়গা নেই, সেই দুর্নীতি পর্যন্ত হচ্ছে। এটাও পশ্চিমবাংলার মানুষ দিচ্ছে, যিনি বলছেন দাঁড়িয়ে যে আমি পাহারাদার ছিলাম, পাহারাদার আছি। তো এই পাহারাদারের আওতাতেই যে সমস্ত রকম দুর্নীতি, সমস্ত রকম ভাগ বাটোয়ারার খাওয়া খাওয়ি চলছে, এটা পরিষ্কার। তাই তৃণমূলকে এবার যেতে হবে। যে দলের সভাপতির কে জুতোর বিজ্ঞাপন, জুতোর মালা পরিয়েছিল তাদের দলের কর্মী না, সেখানে কোন ভাগ বাটোয়ারা ছিল? যারা বলছে চাকরির কথা, দেশের প্রধানমন্ত্রী বলেছিল বছরে 2 কোটি চাকরি। প্রধানমন্ত্রী মিথ্যুক না বিজেপি মিথ্যুক? আগে সেই ব্যাপারগুলো বলুক। আমার একটা প্রশ্ন আছে, যখনই এই প্রতিবেদনটা আমি দেখেছি, খুব ভালো করে মন দিয়ে দেখলাম, দুটো কথা কিন্তু বারবার এসছে। একটা হচ্ছে কন্ট্রাক্টার্স, তুমি শুনেছো কিনা, আর একটা হচ্ছে চোর। একদম। তা তৃণমূল কি কন্ট্রাক্টাররা চালায়? এটা আমার প্রশ্ন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মূল প্রশ্ন যেটা আজকে এই চ্যানেলে ওঠা উচিত, সেটা হচ্ছে যে হাওড়া এবং বালির মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনটা দীর্ঘদিন ধরে বন্ধ, এবং খুব চক্রান্ত করে এটা বন্ধ করা হয়েছে। অধীর চৌধুরী, নেপাল মাহাতো, আমরা গিয়ে প্রশ্ন করেছিলাম, অধীরদা চিঠি দিয়েছিলেন, আমরা নির্বাচন কমিশন করেছিলাম, এটাকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে। যতই হাত তুলুক ভাই, একটা জিনিস বুঝতে হবে, এই যে পার্কিংয়ের ভাগ নিয়ে যত লটর পটর, এবং আমরা দেখলাম ডুথ অন ডিউটি, আজকে কে ডুথ অন ডিউটি ছিল? অরূপদাও ফেল করলেন। উনি ভালো ম্যানেজার আমরা জানি, কিন্তু ফেল করলেন। তার কারণ উনি বলছেন পায়ে পায়ে নাকি ধাক্কা লেগেছে। আচ্ছা, এই প্রতিবেদনটা দেখে তোমাদের কথা মনে হলো যে পায়ে পায়ে এত ধাক্কা লেগেছে যে হাতে হাতে কথাটা উঠে গেল? এটা তো দেখা যায়নি। এবং সবথেকে বড় কথা, এই কার্নিভেলটা কার টাকায় হচ্ছে? ওখানে তো আমরা জানি ওখানে কোনো স্থায়ী কোনো মেয়র বলো, নির্বাচিত কোনো জনপ্রতিনিধি ওখানে যারা রয়েছেন, তারা কিভাবে এটা করছেন, এর হিসাবটা তো দিতে হবে। তার কারণ বাংলার মানুষ যখন জিজ্ঞেস করছে এবং বারবার করে উঠে আসছে একটা কথা, ওখানকার যারা তৃণমূলের কর্মী, সেই তৃণমূলের কর্মীরা বলছে যে ব্লক প্রেসিডেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তার মানে কি, এটা টোটালটাই একটা বিশৃঙ্খলার পরিবেশ, মারামারি, হাতাহাতি, গোষ্ঠীকন্দল। কি টাকা টাকা আছে, তৃণমূল আছে, তৃণমূল আছে, কন্ট্রাক্টর আছে। জটিলতার কারণে হাওড়া পুরসভায় দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি, বসানো হয়েছে পুর প্রশাসক। হাওড়া বাসিন্দারা বারবার পরিষেবা না পাওয়ার অভিযোগ করেছেন, কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে একটা পার্কিং ফিকে কেন্দ্র করে দুজন জনপ্রতিনিধি একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। কিন্তু এর আগে এই বিষয়টা সমস্যা সমাধানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দিয়েছিলেন, একবার শোনাবো। না কার্নিভেল হবে, আমি পুলিশকে সকালে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। ওটা পুজো কবে, ওই কার্নিভেল কমিটি বন্ধ করেছিল কালকে 8টার সময়। ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না। যদি কোনো রকম কেউ কাউকে কোনো কথা বলে, সেটা নিয়ে কার্নিভেল তো বন্ধ করার ব্যাপার নেই, সেটা আইনত প্রশাসনকে জানাতে পারত। এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশান নেওয়ার পুলিশ নেবে। দুজনকে অলরেডি ডিটেন করেছে। কার্নিভেল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং
পুরো প্রশাসককে আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই। কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইনের পথে চলবে। না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এটা অরূপ বিশ্বাস আজকে যাবে এবং কথা বলবে। আমি এসব সাপোর্ট করি না। তোমার কিছু বলার থাকলে, তোমার কিছু অ্যাডিশনাল পার্কিংয়ের ব্যাপার থাকলে, যেটা আমি পুলিশের কাছে খোঁজ নিলাম, তুমি বলতেই পারো। কিন্তু ওই 4-5 জন গেছে তার জন্য কার্নিভেল বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই। কার্নিভেল কমিটিকে আমি বলবো যে আজকে থেকে কার্নিভেল এক্ষুনি থেকে চালু করবে। মধুজাদি, আপনার কাছে এটা জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনাচ্ছিলাম, তিনি বলছেন যে আইনের পথে চলবে। তাহলে এই কার্নিভালকে কেন্দ্র করে যারা ধাক্কাধাক্কি করলো, যে বা যাকে ধাক্কাধাক্কি করলেন, হাতাহাতি করলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? দেখুন, আইনের পথে চলবে এসব আমরা অনেক শুনেছি। আসলে রাজ্যের যেখানে যেখানে পুলিশ দরকার হয় সেই সমস্ত জায়গায় পুলিশ থাকে না, কারণ পুলিশের একটা বড় সময় চলে যায় তৃণমূলের গোষ্ঠীকন্দল সামলাতে সামলাতে। আমার দেখে এইটাই মনে হচ্ছিল। আর টাইন তো মানে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, মমতা ব্যানার্জির আপন দেশে আইন কানুনে হচ্ছে যে ওই কাটমানিই হচ্ছে আসল কথা। ফলে সেই কাটমানি নিয়ে যা মারামারি হওয়া সেসব হবে, কিন্তু ওই সবের থেকে গুরুত্বপূর্ণ কথা আছে। সেটাতে চা সুন্দরী প্রকল্প শুরু করেছিল রাজ্যের সরকার, বন্ধ চা বাগানের জমিগুলো থেকে হচ্ছে যে ওই উৎখাত করতে আর কি চায়ের শ্রমিকদেরকে। তো সেইখানে হচ্ছে যে চা সুন্দরী প্রকল্পটা শ্রমিকদের আন্দোলনে চা সুন্দরী প্রকল্প বন্ধ হয়েছে। ব্রডকাস্টিং বিল এনেছে মোদী সরকার। আমরা জানি না সত্যিই ভবিষ্যতে দাঁড়িয়ে আমরা এরকম চ্যানেলে আমরা মুক্তকণ্ঠে কথা বলতে পারবো কিনা। তাজপুরের সমুদ্র পার মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে। এখন এই ধরনের যা যা খবর আসলে মানুষের জানা দরকার, সেগুলো থেকে মুখ ফেরানোর জন্যই এই ধরনের গোষ্ঠীকন্দল, তৃণমূল বিজেপির ঝগড়া, এই সব ওদেরকে দৃষ্টি ফেরানোর জন্য করা হচ্ছে। 30 বছরের গণতন্ত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা, এগুলো তো মনে আছে এদের। প্লিজ রিজু, আমার কথা হচ্ছে যে বামফ্রন্টের প্রতিটা মুখপাত্র অত্যন্ত ভালো বক্তা। তারা এসে টিভির পর্দায় অত্যন্ত জ্ঞান দেন, অনেক ভালো ভালো গঠনমূলক আলোচনা করেন। আমার প্রশ্ন একটাই, যে আপনারা এত সভা, এত যাত্রা, এবার 7 তারিখ আপনারা ব্রিগেডও ভরাবেন আমার বিশ্বাস আছে, তারপরে যারা আপনাদের ফ্ল্যাগ নিয়ে হাঁটছে তারা গিয়ে বিজেপিকে ভোট দেয় কেন? আপনাদের ভোট শেয়ার করে যায় কেন? বিজেপিকে ভোট দেয় 100% দেয়। হিসাব মেলাতে পারবেন না? না, ওই হিসাব আর বাংলাদেশ আপনাদের শূন্য করেছে কেন? আমরাও জানি ওই সব ঠিক আছে। কেন বাংলাদেশ আপনাদের শূন্য করেছে? বিজেপিকে ভোট দেয় না, তৃণমূলকে কেউ শুনতে পাচ্ছে না। 1 বাই 1 ব্রিগেড তো তৃণমূল ভোটে সাহায্য করে সিপিএম কে, তো বিজেপিকে কেন ভোট দেবে? এইটা আসলে আমার এইটাই মজা লাগে যে একবার তৃণমূলকে, আজকে যে টপিক সেটাই বলুন। আজকে একবার হচ্ছে যে সিপিআইএম কে তৃণমূলের সঙ্গে জোড়ে বিজেপি, আর একবার সিপিআইএম এর সঙ্গে তৃণমূলের সঙ্গে জোট রাজনীতি আমরা আলোচনা করেছি। স্যার প্লিজ, জোট রাজনীতি আমরা সবাই আলোচনা করেছি। প্রশ্ন হচ্ছে যে এই গোষ্ঠী কোন্দল বারবার প্রকাশ্যে আসছে কেন? দলের সর্বনেত্রী, প্রধান প্রশাসক রাজ্যের, তিনি অর্ডার করছেন, তারপরেও বারবার এই জিনিস কেন আসছে রিজু? এটাই তো মূল জায়গা। হতেই পারে, একটা এত বড় দল, একটা পরিবারের মতবিরোধ হতেই পারে, কিন্তু হওয়ার পর যেটা ঘটেছে সেটাই কাম্য। যে একজন সিনিয়র যাবেন, দলের প্রধানের নির্দেশে দুজনকে বসাবেন, ঝামেলা মেটাবেন, আর যে ব্যাপার নিয়ে ঝামেলাটা ছিল সেটা মিটে যাওয়ার পর সেই প্রোগ্রামটা আবার ফুল ফর্মে চালু হবে। এটাই তো কাম্য, এটাই তো গণতন্ত্রে কাম্য। আমি জানি না বিষয়টা হচ্ছে যে মতবিরোধ এত জায়গায় হচ্ছে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ ঘোষের মতবিরোধ, সোমনাথ শ্যামের সঙ্গে অর্জুন সিং এর মতবিরোধ, অর্থাৎ এই ধরনের মতবিরোধ, দ্বন্দ্ব চলছেই। সেখানে মুখ্যমন্ত্রী একটা বিষয়কে সমস্যা সমাধানের জন্য অর্ডার করছেন, তারপরেও কিন্তু জিনিসটা থামছে না, বরং তার নির্দেশকে উপেক্ষা করে আবারও প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন দুপক্ষ। প্রশ্ন হচ্ছে, তাহলে কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দল? এই প্রশ্নগুলি সামনে আসছে। একদিকে যখন হাওড়া কার্নিভালে গোষ্ঠীকন্দল সামলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তখন সেই তৃণমূল নেত্রী লোকসভা ভোটের আগে তার নজরে রয়েছে বালুহীন উত্তর 24 পরগনা। সেখানেও তার বিশেষ ভাবনা চিন্তা। উত্তর 24 পরগনায় 24 জনের কোর কমিটি গড়ে দিলেন তৃণমূল নেত্রী। কোর কমিটির কাছ থেকে নিজেই রিপোর্ট নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব। আমি এমপিদের রাখছি না, তার কারণ তাদের সামনে ইলেকশন আছে, তারা নিজেদের কেন্দ্রগুলো নিজেরা দেখবে, সবার সাথে কোঅপারেশন করে। আমি মনে করি একটা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের জয়কে সুনিশ্চিত করবার জন্য নির্মল ঘোষকে চেয়ারম্যান করে ব্রাত্য বোস, শোভনদেব চট্টোপাধ্যায়, রথীন ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বোস, তাপস রায়, নারায়ণ গোস্বামী, বীণা মণ্ডল, নুরুল ইসলাম, বিশ্বজিৎ দাস, গোপাল শেঠ, মমতা ঠাকুর, সুরজিৎ বিশ্বাস, সুকুমার মাহাতো, রফিকুল ইসলাম মণ্ডল,
তাপস দাশগুপ্ত, রফিকার রহমান, ATM আবদুল্লাহ, গোবিন্দ দাস, এদের নিয়ে একটা আমি কোর কমিটি তৈরি করব এবং অন্যান্য সাংসদরা এবং বিধায়করা তারা এই কমিটিতে তাদেরও আমন্ত্রণ জানানো হবে। প্রতি 10 দিন অন্তর এই কমিটিতে তাদের রিপোর্ট পেশ করতে হবে এবং আমি 3-4 জনকে যুক্ত আহ্বায়ক করছি, তারা এই কাজটা নিজের নজর রেখে আমাকে রিপোর্টিং করবে। নির্মলদা যেমন চেয়ারম্যান আছে, সুজিত বোস থাকবে দমদমের ওদিকটা থেকে, পার্থ ভৌমিক থাকবে ব্যারাকপুরের ওদিকটা থেকে, হাবড়ার এদিকটা থেকে নারায়ণ গোস্বামী থাকবে, আর বসিরহাটের এদিকটা থেকে বসিরহাটের দিকটা কাকে দেবো? নুরুলের শরীর খারাপ আর ওর যে লোকটা আছে বদমাশি করে, আমার কাছে সব খবরই থাকে। আমার মনে হয় এটা বসিরহাটটা সুজিত দেখবে, দমদমার বসিরহাটটা সুজিত দেখবে। রাজস্বী, তাহলে কি নেত্রীর হাত থেকে নিয়ন্ত্রণ অন্য কারো হাতে বা অন্য কোনো লোকেদের হাতে চলে যাচ্ছিল, সেই জন্যই কোর কমিটি করে দিলেন এবং বলছেন যে রিপোর্টটা আমাকেই দিতে হবে? দেখুন, ওদের দলের ব্যাপার, ওদের দলের রাশ কার হাতে থাকবে, পিসির হাতে থাকবে না ভাইপোর হাতে থাকবে না, পিসি ভাইপোর গোষ্ঠীকন্দল, এই উত্তরে পোস্টার দক্ষিণে পোস্টার আরে পাল্টা পোস্টার, সেরকম এখন জনৈক ভাইপো আবার কোথায় বেড়াতে টেড়াতে চলে গেছেন শুনলাম। এবার তিনি কেন গিয়েছেন, তিনি রাগারাগি করে হঠাৎ করে পিসি তার অনুমতি ছাড়া বা তার সঙ্গে আলোচনা না করে মিটিং ফিটিং ডেকে নিয়েছেন, কোর কমিটি তৈরি করছেন, এসব রাগারাগি করে চলে গেছেন কিনা আবার দোহায়, সেটাও ভগবানই জানেন, সেটা ওনারাই বলতে পারবেন। তো রাশ মমতার হাত থেকে যে অলরেডি বেরিয়ে যাচ্ছে দলের, সে তো বোঝাই যাচ্ছে পরিষ্কারভাবে, এটা নিয়ে নতুন কোনো দ্বিধাদ্বন্দ্ব তো নেই। আছে বলেই না তবেই না 2014 সালের পরপর থেকেই তো আমরা দেখতে আরম্ভ করলাম, অনেকেই তো তাদের নিজেদের লোকসভার মধ্যেকার বিধানসভা হেরে গিয়েছেন, এসব মন্তব্য তো আমরা শুনেছিলাম না। তো এগুলো তাহলে কি রাশ বেরিয়ে যাচ্ছে বলেই কোনো জায়গায় দলনেত্রীকে নির্দেশ দিতে হচ্ছে, কোনো জায়গায় কমিটি করে দিতে হচ্ছে? দেখুন, উত্তর 24 পরগনা একটা গুরুত্বপূর্ণ জেলা, সেখানে 5টা লোকসভা সিট আছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথভাবে উত্তর 24 পরগনাতে তো বাড়তি গুরুত্ব দিয়েছেন, কারণ এখন প্রতিহিংসার রাজনীতি করে এরা জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে ঢুকিয়েছে, অবশ্যই কিছুদিন বাদে তিনি বেরিয়ে যাবেন, কিন্তু আপাতত তিনি অনুপস্থিত। সেই জন্যই নেত্রী একটা কমিটি গঠন করে দিয়েছে, যাকে যেভাবে ঠিক একইভাবে যেভাবে 19-এ বিরোধী শূন্য ছিল উত্তর 24 পরগনা, এবারও 2024-এ বিজেপি এবং বিরোধী শূন্য থাকবে উত্তর 24 পরগনা। তাই সেই জন্যই নেত্রী একটা কমিটি গঠন করে দিয়েছেন। আমরা তো যারা রাজনীতি করি, আমরা তো আমাদের রাজনীতির কাজটাই করব, আর যারা বসে বসে কে কোথায় গেছে, কে কি কারণে গেছে, এই আকাশ কুসুল কল্পনা করে, তাদের বলবো যে একটু আগে রিজু প্লিজ আসবো, আমি আসবো। রাজস্বী বলা শুরু করবেন। জ্যোতিপ্রিয় মল্লিকের ওই 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিটটা ইনকাম ট্যাক্সের আওতার বাইরে কি করে বেরোলো, বন দপ্তরের অফিস থেকে এইটুকু বলে দিই, যদি এটা চক্রান্ত করে হয়। সেটা অন্য একটা আলোচনার বিষয়, কিন্তু আমি আশুতোষের কাছে আসার আগে আমি রিজুকে জানতে চাইবো, তাহলে গত কয়েক মাস ধরে উত্তর 24 পরগনা কি চলছে আপনি বলুন। প্রকাশ্যে প্রত্যেক দিন খবর হচ্ছে। না, দেখুন একটা কথা বলছি, উত্তর 24 পরগনায় আমাদের বিভিন্ন নেতৃত্ব আছে, তারা তাদের মতো রাজনীতি করছে, তারা তাদের মতো সংগঠন করছিল, আর বেয়ারলি কত 2-3 মাস বাকি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে কেউ নিজেকে কেউ কেটা মনে করছে, দলের থেকে বড় হয়ে যাচ্ছে, ভাবনা চলবে না। খুব ভালো কথা বলেছো। আমি তৃণমূলের মুখপাত্র সকল দর্শকদের জানিয়ে দিচ্ছি, যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক বা দলকে ভালোবাসে, যে এই দলের থেকে ওপরে কেউ না, সর্বোপরি নেত্রী মমতা ব্যানার্জি আর সেনাপতি অভিষেক ব্যানার্জি, বাকি আমরা সবাই কর্মী। কেউ যদি নিজেকে দলের থেকে বড় মনে করে, দল সেটা কি কেউ মানতে চাইছে না? না, যে মানতে চায় না, যদি কেউ মানতে না চায় তখন দল ব্যবস্থা নেবে। আসবো। আরে আমি একটা অ্যানালজি দিয়ে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি একটা অ্যানালজি বলছি। ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল টিমে একসময় ডেভিড বেকহাম খেলতো, স্যার অ্যালেক্স ফার্গুসনের সাথে মতবিরোধ হয়েছিল, ডেভিড বেকহামকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বেরিয়ে যেতে হয়েছিল। যদি কেউ নিজেকে আমি এখানে বলছি, যদি নিজেকে দলের থেকে বড় মনে করে, আশুতোষ আপনার কাছে জানতে চাই, আশুতোষ জগদ্দলের বিধায়ক বনাম ব্যারাকপুরের সাংসদের দ্বন্দ্ব যে চরম জায়গায় পৌঁছেছে বিগত কয়েক মাসে, সেটাকে আটকাতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই পদক্ষেপ করলেন? দেখুন, ওই রিজু বলছিল না ডেভিড বেকহামের কথা, ডেভিড বেকহাম দত্তপুকুরে গেলে ফুটবল খেলা ছেড়ে দিত। কারণ ব্যাপার হচ্ছে যে এই যে যা চলছে, দেখুন এখন অবধি দত্তপুকুরে যারা আসামি, এখনও পুরো তদন্তটা শেষ হয়েছে বলতে পারবেন? টোটাল যারা আসামি সব গ্রেপ্তার হয়েছে বলতে পারবেন না। দ্বিতীয় কথা আমি আসি আপনাকে, দেখুন এখানে একটা কোর কমিটি মাননীয় মুখ্যমন্ত্রী করলেন, উনি দলনেত্রী, উনি করতেই পারেন, যা ইচ্ছে তাই করেন, এরকম কোর কমিটি অনেক কিছুই হতে পারে। কিন্তু সেখানে আমি দেখলাম যে বীরভূমেও তো একটা কোর কমিটি ছিল, তাহলে বীরভূমে কিছুদিন আগে বোম গুলি কী করে উদ্ধার হচ্ছে?
আমার প্রশ্ন হচ্ছে যে জগদ্দলের কথা বলছেন, আজ মদন মিত্রকে ওখানে কোর কমিটিতে দেখতে পাচ্ছি না, সৌগত রায়কে দেখতে পাচ্ছি না, প্রশ্ন আসে, যাই হোক তাদের দল তাদের কি করবে তাদের ব্যাপার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কোর কমিটিগুলো করে তাহলে কি বোঝাতে চাইছেন আপনি দলনেত্রী হিসেবে, তৃণমূলের নেত্রী হিসেবে বোঝাতে চাইছেন দল কন্ট্রোলে নেই, আমাকে নামতে হচ্ছে ফিল্ডে? তার মানে হচ্ছে গোষ্ঠী কন্দলটা এমন জায়গায় গিয়ে একটা বিরাট আকার ধারণ করেছে। এবং এই জগদ্দলে আমি তো বলছি অর্জুন সিং এই আর একজন যে বিধায়ক তার সাথে রোজ মারামারি চলছে, এবং এই মারামারিটা প্রশাসন কন্ট্রোল করতে পারছে না, মানুষ সেখানে ইনসিকিউর ফিল করছে। দ্রুত রিজুর উত্তর নিয়ে আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা বক্তব্য শোনাবো। আমি আশুকে অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু এইরকম মূর্খের মতো কথা শুনিনি আজকে। রাজশ্রী আশুতোষের উত্তর দিতে। আমার কথাটা হচ্ছে তাহলে আজকে রাহুল গান্ধী কেন যাত্রা শুরু করছে, তিনি তো আবার পশ্চিমবঙ্গে আছে, তাহলে কি অধীর চৌধুরী অপদস্থ? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই না। নরেন্দ্র মোদী কেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনায় কোর কমিটি করে দিচ্ছেন, ঠিক সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটা বার্তা দিচ্ছেন দলের নেতাদের, বলছেন যে কেউ কেউ নিজেকে কেউ কেটা ভাবছে, তৃণমূল কংগ্রেসের থেকে নিজেকে সেবা নয় মানুষের সেবা করতে হবে। ব্যারাকপুরে শ্যাম অর্জুন দ্বন্দ্বের মধ্যে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী, কি বললেন দেখুন। কেউ কেউ নিজেরা কেউ কেটা হয়ে গেছেন এবং নিজেদের জন্য তারা পার্টির মুখটা মনে রাখছেন না, আমাকে এত খাটতে হচ্ছে এটা মনে রাখছেন না। আপনাদের জন্য, মানুষের জন্য আমার জীবন দান, আমি সারা জীবন মার খেতে খেতে এসছি এই জায়গাটায়। আজকে মনে রাখবেন এমনি এমনি ক্ষমতায় আমরা পার হইনি। সবাইকে আবেদন করব, যদি কেউ এখনও দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না, সেটা করা যাবে না। তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয়, মানুষের সেবা করা। তৃণমূল কংগ্রেস পরিবার হচ্ছে মানুষের পরিবার, এটা মাথায় রাখতে হবে। আমি বড় তাই আর একজনকে পাত্তা দিলাম না, এটা সংগঠনের কাজ নয়। মধুজা, তৃণমূল নেত্রীর এই বার্তা কি দলের নেতা কর্মীদের কাছে যাবে? না, আমার প্রথম কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিভাবে নিজের দল চালাবে, মমতা ব্যানার্জি 70 বয়সে এসেও মমতা ব্যানার্জি কতটা খাটবেন বা অন্যরা কে কতটা খাটবে, এটা তৃণমূল কংগ্রেসই ঠিক করবে। এই বিষয়ে কিছু বলার নেই আমাদের খুব পরিষ্কার করে আসলে যে কারণে এই আলোচনার মধ্যে থাকতে হয় তা হলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের ফলাফল যখন রাস্তায় এসে পড়ে, যখন মারামারিটা রাস্তায় এসে পড়ে, যখন মানুষের জীবন বিপন্ন হয়, যখন চটকল বন্ধ হয়ে যায় এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য, তখন হচ্ছে আমাদের এটা নিয়ে মাথা ঘামাতে হয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের রিজু বারবার বলছিল যে পরিবার পরিবার পরিবার, ঠিকই তো, ওদের পরিবারের সমস্যা ওরা মিটিয়ে নেবে, তাতে আমাদের সমস্যা নেই, বন্ধ ঘরের দরজার ভেতরে এসব ওরা মিটিয়ে নিন। প্রেস ডেকে যখন বলতে হয় তখন আর শুধু পরিবারের কথা পরিবারের থাকে না, তখন ওটা আসলে হাটের কথা হয়ে যায়। কিন্তু আমাদের বামপন্থীদের এই গোষ্ঠী কোন্দলের পরিবার ছাড়াও, হ্যাঁ, এটা ওদের আছে, আমাদের বামপন্থীদের একটা বৃহত্তর পরিবার আছে। সেই পরিবারে দাঁড়িয়ে কালকে মিড ডে মিলের কর্মীরা এই 10 মাস বেতন পাওয়ার প্রতিবাদে, বঞ্চনার প্রতিবাদে 1,500 টাকা মোটে পায়, তার প্রতিবাদে সমস্ত মিড ডে মিল সংগঠনগুলো কলকাতায় কালকে মামলা বিচারাধীন মামলা নিয়ে ভাই পরে কথা হবে, আদালতে কথা হবে, এখানে আদালতেই তো হচ্ছে। ওই খুনি দুলালকে তো মোহাম্মদ সেলিম গলায় জড়িয়ে ধরেছিল, তখন কি হলো? ও তো খুনি, জেল খাটা আসামি, জোড়া খুনের মামলায়, তাহলে জেল গলায় জড়িয়ে ধরেছিল কে বলে গো? কেন জোড়া গলায় জড়িয়ে ধরা হয়েছিল? অনুব্রত মণ্ডল কেন জড়িয়ে গলায় জড়িয়ে ধরেছে? অনুব্রতর বিকল্প আর আসলে আমি বুঝি না, ওর তো শরীরে কংগ্রেসের রক্ত থাকে, ও সিপিএম এর সাথে জোট বাঁধলো কি করে? কারণ যদি শরীরে কংগ্রেসের রক্ত থাকে সে বামফ্রন্টকে সমর্থন করতে পারে, সে বামফ্রন্টে সে যোগ করতে পারে না। বরুণ বিশ্বাস বঙ্গ কংগ্রেসের এই এত দুরবস্থা, যদি কেউ শুনতে পাচ্ছে না,
মধুজা, আশুতোষ, রিজু কেউ শুনতে পাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না। আশুতোষ নেতা, তুমি এই কথাগুলো তাপস চ্যাটার্জিকে বলো না, তাপস চ্যাটার্জিকে কথা বলো না। শোনো, অদিত চৌধুরী প্রদেশ সভাপতি, সম্মান দিতে শেখো, সম্মান দিতে শেখো। আগে একটা এত বড় নেতা, তোমাদের যে কথা আছে, আমরা কারো দয়া জানি না, আমরা সরাসরি একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতৃত্বকে বার্তা দিচ্ছেন, বিজেপিকে আক্রমণ করছেন, অন্যদিকে দেগঙ্গার কর্মী সভা থেকে নাম না করে সিপিএমকেও আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন 34 বছর ধরে অচল পাথর বাংলায় ছিল, তারা কিচ্ছু করেনি, যারা সব থেকে বেশি ক্ষতি করেছে, জ্বালিয়েছে তৃণমূলকে, তারা আজ চোর বলছে। প্রশ্ন তুলছেন মমতা। যে 34 বছর ধরে একটা বদমাশ অচল পাথর বাংলায় বসেছিল, কিচ্ছু করেনি, কারো জন্য কিচ্ছু করেনি। আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে, যে গদ্দাররা, যে রাজাকাররা, তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে, সেক্রেটারিদের দেখলে চোর বলছে, তৃণমূলকে দেখলে চোর বলছে। আমি বলি, চোরের জ্যাঠামশাই তোরা, চোরের ঠাকুরদার তোরা, ছিচকে চন্নস তোরা হচ্ছিস বড় বড় ডাকাত, তোমরা বড় বড় কুম্ভকর্ণ। মধুজা, 34 বছরে কিছু হয়নি বলে তো বক্রেশ্বর হয়েছে, 34 বছরে কিছু হয়নি বলে হলদিয়া হয়েছে, একের পর এক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। এসব 34 বছরে কি হয়েছে না হয়েছে বাংলার মানুষ জানেন। মমতা ব্যানার্জি বারবার ভুলিয়ে দিতে চান, এটা ওনার পুরনো ট্যাকটিক্স। আমার কথা হচ্ছে যে, আমার একটা ছোট্ট প্রশ্ন, আমি আগের হাফে রিজুকে যে প্রশ্নটা করছিলাম, সব তো বুঝলাম, কি সব বললেন, চোর ডাকাত, ডাকাতের বাবা টাবা, এসব কি সব বলছিলেন। আরে এতদিন তো হয়ে গেল, 11 সাল থেকে 23 শেষ হতে চললো, আর কটা দিন বাকি। আপনার হাতে ক্ষমতা, এতদিনেও একজনও বামপন্থী নেতাকে জেলে ঢুকিয়ে শাস্তি দিতে পারেননি কেন বলুন তো? অনেক কথা শুনেছিলাম তো, অনেক কথা 11 সালের আগে বলেছিলেন তো যে আমরা ধারে ডুবিয়ে গেছি। আজকে পশ্চিমবঙ্গের মাথার উপর ঋণের বোঝা কত? শুনুন, আমরা শাস্তি কেন দেব? মমতা বন্দ্যোপাধ্যায় কেন শাস্তি দেবে? বাংলার মানুষ শাস্তি দিয়ে দিয়েছে, জিরো। বাংলার মানুষ শাস্তি দিয়ে দিয়েছে। আরে সুজন চক্রবর্তী যে সারদার টাকা মেরে দিয়েছে, সারদা গোষ্ঠী, সাধারণ মানুষ তাদের এজেন্টদেরকে সুজন চক্রবর্তী মিছিল করছে। এই সব চোরদের তো শাস্তি দিয়েছে বাংলার মানুষ, জিরো করে দিয়েছে। এদের আবার মমতা ব্যানার্জি শাস্তি দেওয়ার দরকার আছে? বাংলার মানুষ ওই সাদা হাওয়ায় চড়ে দুটো বাড়ি মেরে দিল। একদিকে যখন দলের কোন্দল থামাতে শীর্ষ নেতৃত্ব চেষ্টা করছে, অন্যদিকে ফের জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন শোনাবো। ভাঙড়, রাজারহাট, দেগঙ্গায়, হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে। ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। ওরে, আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায়, তখন তাকে চোর বলতে পারিস। আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায়, তাদের চোর বলা যায় না। তার কারণ তারা নয় ইডি করবে, নয় সিবিআই করবে। আগেও অনেক গভর্নমেন্ট ছিল, কোনোদিন এই জিনিস হয়নি। রাজর্ষি অমিত শাহ বলেছিলেন যে একজন মন্ত্রীর বাড়ি থেকে 50 কোটি টাকার বান্ডিল পাওয়া গেছে, আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির এক একজন তো কোটি কোটি টাকার মালিক। বিজেপিতে ঢুকলেই ওয়াশিং মেশিন। বিজেপির কজনকে গ্রেফতার করা হয়েছে? না, বাবুল সুপ্রিয় কোন ওয়াশিং মেশিনে ঢুকেছেন আমার জানা নেই। রেজ্জাক মোল্লা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
এরা কোন ওয়াশিং মেশিন, শওকাত মোল্লা, জাহাঙ্গীর, শাহজাহান এরা কোন ওয়াশিং মেশিনে ঢুকেছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে বলতে পারবেন। তবে বলতে বলতে উনি বিজেপিকে চোর বলতে বলতে কিন্তু উনি নিজে স্বীকার করে নিলেন যে উনি চুরি করেছেন, উনি ছোট চোর, উনি ছিঁচকে চোর। তো এই খাটের তলা থেকে 52 কোটি বেরোনো, এটা যদি ছিঁচকে চুরি হয়, নেতাদের পঞ্চায়েত থেকে পার্লামেন্ট তাদের এই প্রাসাদোপম বাড়ি যদি ছিঁচকে চুরি হয়, যদি আজকে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বন দপ্তরের অফিস থেকে যে হিসাব বহির্ভূত আয়কর, ইনকাম ট্যাক্স রিটার্ন বহির্ভূত 10 কোটি টাকার এফডি না কত কী কী সব বেরিয়েছে, বিভিন্ন আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী, ছেলে মেয়ে বউ টৌ সবার ফিক্সড ডিপোজিট, এগুলো যদি ছিচকে চোরামি হয়, তাহলে পরে তো সত্যি বলতে হয় তাই যে জন হপকিন্সে গিয়ে চিকিৎসা করে আসা তার সোর্সটা তাহলে পরে কি সেটা কত। দেখুন আজকে যখন বিজেপি তৃণমূলের কথা বলে না, বাংলার মানুষ কেন দেশের মানুষ দেখেছে বিজেপির এখন বিরোধী দলনেতা কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছে। সেটা কি? তার বাবা শিশির অধিকারী বর্ষিয়ান নেতা নাকি, 1 বছরে আয় 10 কোটি টাকা বেড়ে গেল। ও চোর নয়? 100% চোর। শ্রমিক ভট্টাচার্য এদের প্রধান মুখপাত্র, তা সে কি চুরি করে না করে সেটা তো অনুপম হাজরা বলেছে, অনন্যা চ্যাটার্জিকে গিয়ে জিজ্ঞেস করুন। এই তো দলের অবস্থা। একটা লাইন শুভেন্দু চোর, তার বাবা চোর, শ্রমিক ভট্টাচার্য অনন্যা চ্যাটার্জিকে জিজ্ঞেস করুন সে কি চুরি করে। দেখো পেছনে ঘাসফুলের ছাপ, গেঞ্জির পেছনে ঘাসফুল লেখা, সামনে পদ্মফুল, পায়ে টায়ার। আমি বলতে চাচ্ছিলাম না আজকে যে চার্জশিট জমা করেছে হরিয়ানার জমি চুরিতে প্রিয়াঙ্কা গান্ধীর নাম আছে। আবার প্রিয়াঙ্কা গান্ধী হরিয়ানার জমি চুরিতে প্রিয়াঙ্কা গান্ধীর নাম আছে। মানুষের নেত্রীকে নিয়ে কথা বলো না, লেভেলে যাও। মানুষের নেত্রী ইউপি থেকে ছিল, ইউপি থেকে ছিল মহিলাদের নিয়ে ভোট করাতে, জামাত বাজিয়াপ্ত হয়ে গেছে। চুপ করো। শোনো এই বঙ্গ কংগ্রেসের অনাথদের না আমি কথা বলতে চাই না। কংগ্রেস একটাই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মমতা ব্যানার্জিকে হাতে পায়ে ধরেছে। একটা তথ্য বন্ধুজা, 2024 সালে সরকারি ক্যালেন্ডারেও মিনিস্ট্রি ইনচার্জের তালিকায় প্রথম নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী পদ তৃতীয় নাম হচ্ছে বনমন্ত্রী। তাহলে খাদ্যমন্ত্রীকে কি চুপ থাকার বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? না, আসলে হচ্ছে যে জ্যোতিপ্রিয়র পাশে ওনাকে দাঁড়াতে হবে, ওনাকে অনুব্রতর পাশে দাঁড়াতে হবে, কারণ 75-25-এর ভাগ আছে, তো সেজন্যই ওনাকে পাশে দাঁড়াতে হবে। উনি পাশে দাঁড়ান, সমস্যা নেই, কিন্তু আমাদের একটাই কথাই, এই যে ইডি একটা খুচখুচ আজকে বড়বাজার, কালকে গণেশচন্দ্র অ্যাভিনিউ এসব করে বেড়াচ্ছে, এইসব করে কোনো লাভ হবে না। আসলে যেখানে নিয়োগ দুর্নীতির চন্দন ঘোষের পাশে দাঁড়িয়েছিল, সেখানে হচ্ছে যে যদি ঠিক একইভাবে বুদ্ধবাবু চন্দন ঘোষের পাশে দাঁড়িয়েছিল জ্যোতিবাবুকে বাঁচানোর জন্য, ততক্ষণ পর্যন্ত আর কয়েক মাসের মধ্যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবং অন্যান্য বিরোধীরা এই সরকারের দুর্নীতিকে হাতিয়ার করতে চাইছে, এমন ইঙ্গিত তারা ইতিমধ্যেই তাদের নানা বক্তব্যের মধ্যে দিয়ে দিয়েছে। তার পাল্টা রণকৌশল হিসেবে এ রাজ্যের শাসক দল কি স্ট্র্যাটেজি গ্রহণ করে অবশ্যই সেটা সময় বলবে।